আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজিদ, অর্থনীতি প্রভাষক, আমিরুদ্দিন কলেজ, গোহেলবাড়ি, সখীপুর, টাঙ্গাইল। আমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। অর্থাৎ আমরা আজকে বাংলাদেশের কৃষি সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা গত ক্লাস করেছিলাম, বাংলাদেশের কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলব, সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টাইটেল অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় 2, বাংলাদেশের কৃষি। আমরা গত ক্লাসে বাংলাদেশের কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি তারা দেখে আসবে, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে বুঝতে সুবিধা হবে, সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের প্রথম যে সৃজনশীল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। প্রথমে প্রশ্ন হচ্ছে, সৃজনশীল উদ্দীপকটা হচ্ছে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। পূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলো, বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র্য এসেছে, যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রাতিষ্ঠানিক উৎস থেকে পর্যাপ্ত কৃষি ঋণ সংগ্রহ করতে পারতেছে না। অতি সম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অধিকতর সহজলভ্য করেছে, যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে। তাহলে দেখো, আমাদের বাংলাদেশটা কি এক কৃষি প্রধান দেশ, তাই না? পূর্বে আগে সনাতন পদ্ধতি, অর্থাৎ মান্ধাতা আমলের যে পুরাতন পদ্ধতি আছে, যেগুলোতে চাষাবাদ হলো, এখন বর্তমানে কৃষি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া এসেছে। যেমন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, উন্নত মানের বীজ ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এসব ব্যবহার হচ্ছে। কিন্তু এই সব ব্যবহার করতে গেলে আমাদের যে পুঁজি দরকার, এই পুঁজিটা আমরা প্রাতিষ্ঠানিক যে উৎস আছে, প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো, যেমন ব্যাংক, ঠিক আছে, ব্যাংক, এনজিও যেগুলা, ব্যাংক, এগুলো হলো প্রাতিষ্ঠানিক উৎস। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে ধার নেওয়া, ফরিয়া দালালদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করা, এগুলো হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে বিষয়টা কি, প্রাতিষ্ঠানিক উৎস থেকে আমাদের যে সুদের হারটা কম থাকে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সুদের হার বেশি থাকে, ঠিক আছে। কাজী প্রাতিষ্ঠানিক উৎস থেকে যদি আমরা ঋণ নিতে পারি, কৃষকরা যদি ঋণ নিতে পারে, তাহলে তাদের ব্যয়টা কমে যাবে। কিন্তু কৃষকরা এই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণগুলো পাচ্ছে না, ঠিক আছে। কাজেই অতি সম্প্রতি কি করতেছে, সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ করে এই কাজটা অধিকতর সহজলভ্য করেছে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন করি, ক নাম্বার, কৃষি জুট কাকে বলে? কৃষি জুট কাকে বলে? ওকে, কৃষি জুট হচ্ছে যে আয়তনের জমির উপর কৃষি কাজ পরিচালনা করে তাকে কৃষি জুট বলে। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম কৃষি জুট, ঠিক আছে। অর্থাৎ কৃষি জুট হচ্ছে যে আয়তনের উপর জমির কৃষি কাজ পরিচালনা করে, সেটাই হচ্ছে কৃষি জুট। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে খ নাম্বার, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্বের কারণে কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না, ব্যাখ্যা করো। ওকে, দেখো, কৃষি পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায়, দালাল, ফরিয়া, ব্যাপারী, মজুদদার, তারপর আড়তদার ইত্যাদি এই সকল মধ্যবর্তী বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী রয়েছে, এদেরকে মধ্যস্বত্ব ভোগী বলে। এই সকল ব্যবসায়ীরা তৃণমূল কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে কৃষি পণ্য ক্রয় করে এবং সেগুলা বাজারে উচ্চ মূল্যে ভোক্তাদের নিকট বিক্রি করে থাকে। ফলে কৃষকগণ এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেলেও কৃষকগণ এই সুবিধাটা পাচ্ছে না, অর্থাৎ উচ্চ মূল্যটা পাচ্ছে না, ঠিক আছে। কাজে এই কৃষক সম্প্রদায় কি করতেছে, এই ফসলের যে ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না। এতে ভোক্তা ও উৎপাদক উভয়ই কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ভোক্তা উচ্চ মূল্য কিনতে হচ্ছে, কৃষকদের কাছ থেকে কিনতে পারলে হয়তো আরেকটু কমে কিনতে পারতো, ঠিক আছে। আর কৃষকরা যদি বিক্রি করতে পারতো, তাহলে তো আরেকটু বেশি দামে বিক্রি করতে পারতো,
সমন্বয় হতো, তাহলে এখানে ভোক্তা এবং উৎপাদক দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, তো গ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহে কৃষকের সমস্যা সমূহ উদ্দীপকের আলোকে বর্ণনা করো। ওকে, প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহে কৃষকের সমস্যা সমূহ উদ্দীপকের আলোকে বর্ণনা করা। ওকে, দেখো কৃষকগণ প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ সংগ্রহ করে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। মানে এই প্রাতিষ্ঠানিক উৎস থেকে যদি ঋণ সংগ্রহ করতে চায় তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো হচ্ছে যে সকল আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা সরকারি ঋণ দানের বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত হয়ে কৃষি ঋণ প্রদান করে তাদেরকে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস বলে। এটা কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। আর এই প্রাতিষ্ঠানিক ঋণের জন্য উপযুক্ত জামানত প্রদান করতে হয়। এই প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে যদি কেউ ঋণ গ্রহণ করতে চায় কৃষকরা, তাহলে উপযুক্ত জামানত দিতে হয়। কিন্তু এদেশের বেশিরভাগ কৃষক হচ্ছে ভূমিহীন ও প্রান্তিক আয়ের হয়, উপযুক্ত জামানত দেওয়ার সামর্থ্য তাদের নেই, ফলে তারা কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পাচ্ছে না। এছাড়া আমাদের দেশে কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলা স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল, অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় খুবই নগণ্য, কম। এই সকল প্রতিষ্ঠানের বেশিরভাগই শহর ভিত্তিক। তাছাড়া এই প্রতিষ্ঠানগুলো দরিদ্র ও ভূমিহীন কৃষকদের সাহায্যের নিমিত্তে গড়ে উঠলেও এর অধিকাংশ সুবিধা গ্রামের ধনী কৃষক ও মহাজনরাই ভোগ করে থাকে, ফলে দরিদ্র কৃষকদের অবস্থা পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই উদ্দীপক অনুসারে আমরা কি বুঝতে পারলাম যে বর্তমানে দেশের কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, ঠিক আছে, এই জন্য কৃষকদের পূর্বের তুলনায় অধিক মূলধনের প্রয়োজন, তাই না? তারা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর ব্যবহার করে ফলে ফলন বৃদ্ধি করতে আগ্রহী যেগুলা না এগুলা এই যে প্রযুক্তি যেগুলা এগুলা ফসলের ফলন বাড়ায়, ঠিক আছে, কিন্তু উপযুক্ত সমস্যাগুলোর কারণে তারা প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আমাদের তারপর ঘ নাম্বার প্রশ্ন যেটা হচ্ছে কৃষির উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও। আচ্ছা, কৃষির উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও। ওকে, আচ্ছা, দেখো বাংলাদেশে দরিদ্র কৃষকদের কৃষি ঋণ ও কৃষি উপকরণ সংগ্রহের সমস্যা লাঘবের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, ঠিক আছে। সরকারের এই গৃহীত কর্মসূচিগুলা আমরা মূল্যায়ন করব কিভাবে। যেমন বাংলাদেশের সরকার কৃষিতে উৎপাদন বিনিয়োগের স্বল্পতা দূর করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে। এগুলোর মাধ্যমে মাঝারি সুদের হারে কৃষকদের স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়। এছাড়া সরকার কি করে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংক, বিআরডিবি এবং সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কৃষি ঋণ প্রদান করার জন্য কৃষি কার্যের সঙ্গে জড়িত করেছে। আবার ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর হয়রানি ও শোষণ বন্ধ করার জন্য সরকার একটি জাতীয় ঋণ সালিশ বোর্ড গঠন করেছে। তাহলে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করছে। অন্যদিকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথা চিন্তা করে সরকার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় জামানতবিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেছে। আমদানি বিকল্প শস্য চাষে শতকরা 4% রিয়াতি সুদের বিকল্প ঋণ প্রদান করছে এবং 10 টাকার বিনিময়ে কৃষকের ব্যাংক হিসাব খোলার সুবিধা প্রদান করেছে। বাংলাদেশ সরকার কৃষি উপকরণের ভর্তুকি, উপকরণ সহজলভ্যকরণ ও উপকরণ সহায়ক কার্ড বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার দেখো তাহলে কি করছে, এই যে কৃষি উপকরণের ভর্তুকি, এরপরে উপকরণগুলো সহজলভ্য করার জন্য বিভিন্ন সহায়তা কার্ড বিতরণের ব্যবস্থা গ্রহণ করছে। সরকার বিএডিসি কর্তৃক ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে স্বল্প মূল্যে বিভিন্ন কৃষি উপকরণ যেমন রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, সেচ যন্ত্র, তারপর কীটনাশক, উন্নত মানের সার ইত্যাদি কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। সুতরাং বলা যায় কৃষকদের সমস্যা লাঘব ও কৃষির উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি আপাতত যথেষ্ট বলে মনে হয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কৃষি উন্নয়নে সরকার গৃহীত যে কৃষি ঋণ এবং কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট বলে মনে হচ্ছে সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে। আচ্ছা, এখানে দেখো প্রশ্ন, এখানে হচ্ছে মিস্টার ক একদিন খবরের কাগজ পড়ছিলেন। সেখানে একটি খবরের প্রতি তার দৃষ্টি আটকে যায়। খবরে বলা হয় বগুড়ার মহাস্থানগড়, নাম শুনেছে নিশ্চয়ই, বগুড়ার মহাস্থানগড় অবস্থিত দর্শনীয় স্থান। বাজারের এই খবরে বলা হয়, কি বলা হয়, বগুড়ার মহাস্থানগড় বাজারে সবজির দামের সঙ্গে ঢাকার কারওয়ান বাজারের সবজির দামের আকাশ পাতাল পার্থক্য। খবরে আরো জানতে পারেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, মধ্যসূত্র ভোগী ও দালালদের দৌরাত্ম্য, কৃষকদের সচেতনতার অভাব ইত্যাদি কারণে দামের এই পার্থক্য সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার এইসব সমস্যার সমাধানে রাস্তাঘাট নির্মাণ ও প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে। এখন প্রথমে আসো জীবন নির্বাহী খামার কি। জীবন নির্বাহী খামার কি? ওকে, আচ্ছা, জীবন নির্বাহী খামার হচ্ছে যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করা হয়, তাকে জীবন নির্বাহী খামার বলে। তাহলে জীবন নির্বাহী খামার কাকে বলে? যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করা হয়, তাকে জীবন নির্বাহী খামার বলে। ওকে, তারপরে খ নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? খ নম্বর প্রশ্ন রয়েছে দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি ব্যাখ্যা করো। দীর্ঘমেয়াদী কৃষি ঋণ, দীর্ঘমেয়াদী কৃষি ঋণ হচ্ছে কৃষি উন্নয়নের ভিত্তি, কিভাবে সেটাই আমরা ব্যাখ্যা করব। দীর্ঘমেয়াদী কৃষি ঋণকে কৃষি উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। কৃষি জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ট্রাক্টর ক্রয়, ভারী যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন হয়। কৃষি জমির উৎপাদন বাড়াতে চাইলে প্রথমে কৃষি জমির স্থায়ী উন্নয়ন আবশ্যক। কারণ কৃষি জমি যদি উন্নত চাষাবাদের উপযোগী না হয়, অর্থাৎ কোথাও উঁচু, কোনো জায়গায় নিচু হয়, এরকম হলে ফসল উৎপাদন কখনো কাঙ্ক্ষিত হবে না। এক্ষেত্রে এসব সমস্যা সমাধানের জন্য কৃষককে দীর্ঘমেয়াদী বা বৃহৎ উৎস হতে ঋণ সংগ্রহ করতে হয়। স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী ঋণ দ্বারা উপযুক্ত সমস্যার সমাধান কষ্টসাধ্য। তাই দীর্ঘমেয়াদী কৃষি ঋণকে কৃষি উন্নয়নের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, তাহলে দীর্ঘমেয়াদী কৃষি ঋণকে কেন কৃষি উন্নয়নের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়? কারণ হলো দীর্ঘমেয়াদী আমাদের যে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা যায়, নলকূপ বসানো যায়, ট্রাক্টর ক্রয় করা যায়, ভারী যন্ত্রপাতি ক্রয় করা যায়, এমনকি জায়গা যদি আমাদের সমান করার জন্য লেবার নিতে হয়, ঠিক আছে, এগুলোর জন্য একটা দীর্ঘমেয়াদী ঋণ দরকার। এগুলা দীর্ঘমেয়াদী দরকার, যেগুলো স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী হলে এগুলোর খরচও বেশি হয়ে যায়, সেটা হয় না। ঠিক আছে, এই কারণে দীর্ঘমেয়াদী কৃষি ঋণকে কৃষি উন্নয়নের ভিত্তি বলা হয়। আচ্ছা, এটা গেল আমাদের খ নম্বর প্রশ্ন। এরপরে গ নাম্বার প্রশ্ন আসো। গ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? উদ্দীপকের আলোকে বাংলাদেশের কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা সমূহ আলোচনা করো। আচ্ছা, উদ্দীপকের আলোকে বাংলাদেশের কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা সমূহ আলোচনা করো। গুড। দেখো উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে বাংলাদেশের কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা হলো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তাই না? এটাই উন্নত যোগাযোগ ব্যবস্থা, এরপর মধ্যস্বত্ব ভোগী ও দালালদের দৌরাত্ম্য এবং কৃষকদের সচেতনতার অভাব, এসব কি কৃষি বাজারজাতকরণের সমস্যা, তাই না? নিচে আমরা এই সমস্যা আমরা এই সকল সমস্যাগুলা আমরা কিভাবে সমস্যাগুলা নিয়ে আমরা আলোচনা করি। এখন এই সমস্যাগুলা হলো উন্নত পরিবহন ব্যবস্থার জন্য কৃষকরা তাদের উৎপাদিত পণ্য শহরে এনে বেশি দামে বিক্রি করতে পারে না। অর্থাৎ আমাদের যে পরিবহন ব্যবস্থার অনুন্নত হওয়ার কারণে আমাদের যে কৃষকরা তাদের যে ফসলগুলা শহরে এনে বিক্রি করে যে উপযুক্ত মূল্য পাবে সেটা পাচ্ছে না। বাড়িতে বা স্থানীয় হাট বাজারে কম দামে পণ্য বিক্রি করে কৃষকরা। বাড়ির পাশে যে বাজার থাকে কাছাকাছি, তোমাদের যেমন বহেরাতল বাজার, রতনগঞ্জ বাজার, ঠিক আছে, এরকম লোকাল যে বাজারগুলো, এই বাজারে কৃষকরা তাদের পণ্য সামগ্রী বিক্রি করে, ফলে তারা উপযুক্ত মূল্য পায় না।
আর এই কৃষি পণ্যগুলা বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে দালাল থাকে, ফুরিয়া থাকে, ব্যাপারী, মজুতদার, আড়তদার, এই নানান যে মধ্যস্বত্বভোগী এরা বহু ধরনের মধ্যবর্তী ব্যবসায়ী, মানে এরা বিভিন্ন নামে রয়েছে। কৃষক যে দাম পায় এবং সর্বশেষ ভোক্তা যে দাম দেয় তার মধ্যে দেখা যায় যে আকাশ পাতাল তফাৎ, অনেক ব্যবধান। ঠিক আছে, আর এটা সংগঠিত হয় একমাত্র যে মধ্যবর্তী ব্যবসায়ীদের কারণে, অর্থাৎ এই যে মাঝখানে যেগুলো বললাম যে দালাল, ফরিয়া, ব্যাপারী, মজুতদার, আড়তদার, এসবের কারণে কৃষকরা যে দাম পায় আর ভোক্তা যে দাম দেয় দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের কৃষি পণ্যের বাজারগুলো পরস্পর বিচ্ছিন্ন, এর জন্য একই পণ্য কোনো বাজারে চড়া দামে এবং কোনো বাজারে কম দামে বিক্রি হয়। দেখো, এক দামে হয়তো ধানের মন যাইতেছে 1000 টাকা মন, অন্য বাজারে 800 টাকা মন, ডিফারেন্স আছে, তাই না? পার্থক্য হচ্ছে। তাহলে বাজার ভিন্ন হওয়ার কারণে, এরকম হওয়ার কারণে কোনো বাজারে দাম সস্তা অর্থাৎ কম দাম, কোনো বাজারে দাম বেশি দামে বিক্রি হচ্ছে। এতে যেখানে কম দামে যাচ্ছে সেখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমাদের যে কৃষকেরা কম শিক্ষিত বা অশিক্ষিত, এর ফলে ফটকা কারবারের জটিলতা, ফটকা কারবারের সুবিধা নিচ্ছে, ফটকা কারবারের জটিলতা সৃষ্টি করতেছে। বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সাথে তারা একেবারেই অপরিচিত, অর্থাৎ এই যে ফটকা কারবারিদের বিষয়টা তারা বুঝতে পারে না, এবং যে বৈদেশিক যে বাজারের গতি প্রকৃতি তার সঙ্গে তারা অপরিচিত, তারা জানে না কিভাবে বিদেশে পণ্য রপ্তানি করতে হয়, এগুলো কিভাবে কি করতে হয় তারা জানে না। তাই তারা অর্থাৎ তারা কৃষকরা কৃষি পণ্যের তথ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকে। বুঝতে পারছো? এসব কারণে এই যে কৃষকরা কৃষি পণ্যের তথ্য সম্পর্কে সম্পূর্ণ কি থাকে, অজ্ঞ থাকে। তাহলে আমাদের যে এই যে বাংলাদেশি কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো, এগুলো হলো সমস্যা। এখন ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে, ঘ নাম্বারে রয়েছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কি? অর্থাৎ কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য নিশ্চিত করতে, কৃষক যে পাবে ন্যায্য মূল্য, এটার জন্য সরকার যে গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছে সেটা কি যথেষ্ট? এগুলো আমরা উদ্দীপকের ভিত্তিতে বিশ্লেষণ করব। ওকে, তাহলে দেখো কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন সরকার বাংলাদেশ কৃষি পণ্যের বিপণন বা বাজারজাতকরণ সমস্যা সমাধানের জন্য শুধু রাস্তাঘাট নির্মাণ ও প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। যেমন সরকার কৃষি বাজারজাতকরণের জন্য রাস্তাঘাট নির্মাণ করতেছেন এবং তথ্য ইনফরমেশনের জন্য প্রযুক্তির উপর নির্ভর করতেছেন, অর্থাৎ প্রযুক্তি ব্যবস্থা যেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে, যা কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আসলে যথেষ্ট নয়। এছাড়াও সরকার আরো যেসব ব্যবস্থা গ্রহণ করছে সেগুলো হচ্ছে সরকার কৃষককে স্বল্প সুদে ঋণ প্রদান করতেছে, ঋণ প্রদানের সুযোগ সুবিধা সৃষ্টি করতেছে। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান যে সকল সংস্থা রয়েছে গ্রামাঞ্চলে সেগুলা স্থাপন করতে পারে এই সকল, যাতে কৃষকের প্রয়োজনের সময় পর্যাপ্ত ঋণ গ্রহণ করতে পারে। আবার সরকার কৃষি পণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী যে সকল ফরিয়া রয়েছে, আড়তদার, জুতদার যে সকল রয়েছে, এদের বিলুপ সাধনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও শস্য সংরক্ষণের সময় শস্যের জন্য ক্ষতি না হয় এই জন্য সরকার গুদামঘর নির্মাণ এবং শস্য গুদামে মজুত রাখার বিপরীতে ঋণ দিতে পারে। এছাড়া সরকার কৃষি পণ্যের মান অনুসারে এদের শ্রেণীবিন্যাস করতে পারে। সর্বোপরি কৃষকদেরকে লাভবান করার জন্য সরকার কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করে যাতে সেটি কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাজে আমরা এই যে বিষয় আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সরকার যদি সঠিকভাবে এই গৃহীত পদক্ষেপগুলা, কৃষিজ পণ্যের বিপণন ব্যবস্থা, যদি এই যে গৃহীত পদক্ষেপগুলা, এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে যদি পদক্ষেপ গ্রহণ করে, যেমন ঋণ প্রদান করে, শস্য সংরক্ষণ করার ব্যবস্থা করে, ঠিক আছে, তাহলে এই যে কৃষিজাত পণ্যের এই যে বিপণন যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কার্যকর হবে, উন্নত হবে এবং কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য লাভ করবে। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে
সরকার যে গৃহীত পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেটা আসলে যথেষ্ট নয়। সরকার আরো পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেমন হলো শস্য সংরক্ষণের জন্য যে ঋণ প্রদান করা, অর্থাৎ গুদাম ঘর স্থাপনের জন্য ঋণ প্রদান করতে পারে। বিপণন ব্যবস্থার ক্ষেত্রে আরো ব্যবস্থা নিতে, আরো শুধু তথ্যের উপরে নির্ভর করলে, তথ্যের উপর নির্ভর করে তাদের তথ্য পৌঁছানোর একটা ব্যবস্থা হবে। কারণ আমরা জানি কৃষকরা অনেক ক্ষেত্রে অশিক্ষিত থাকে, তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম না। অনেকেই আমাদের অনেকেই আছে যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে জানেন, তাহলে তাদের কি অবস্থা হবে? তাদের তথ্য পৌঁছানোর ক্ষেত্রে একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সামাজিকভাবে এসব ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, কথা বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আর আশা করতেছি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো। যে সকল টপিকস গুলো আমরা আলোচনা করতেছি, ক্লাসগুলো নিলাম, আমাদের প্রায় অর্থনীতি 2য় পত্র থেকে প্রায় 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমাদেরও চেষ্টা চালাতে হবে পড়াশোনাগুলা নেওয়ার ব্যাপারে, ক্লাসগুলা দেখার বিষয়ে। কারণ আমরা যেহেতু এখন ফেস টু ফেস নাই, আমরা কলেজে নাই, কাজেই তোমাদের নিজ দায়িত্বে এই পড়াশোনাগুলো করতে হবে। ঠিক আছে? আর তোমরা ক্লাসে আসো, তোমরা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো, প্রশ্ন করো কোনো কিছু বুঝতে। আমার একটা জিনিস ভালো লাগলো, আজকে একজন স্টুডেন্ট আমাকে নক দিয়েছে যে সে একটা গত ক্লাসের একটা বিষয় বুঝতে পারেনি, আমাদের প্রথম অধ্যায়ের 2য় চ্যাপ্টারের একটা বিষয় বুঝতে পারেনি, অর্জনযোগ্য অঞ্চল যেটা, সেটা বুঝতে পারেনি। তো আমি সেটা তাকে বুঝিয়ে দিব। ঠিক আছে? এভাবে তোমরা দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে নক দাও, তাহলে আমি তোমাদের সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের পরীক্ষা কিন্তু সময় মতো হবে, পরীক্ষা সময় মতো হবে, কাজেই পড়াশোনাটা চালিয়ে যাও। আমাদের পরীক্ষা যদি সময় মতো হয় তাহলে আমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না। তোমরা হয়তো মনে করবে যে আমাদের ক্লাস হচ্ছে না, তাহলে পরীক্ষা কিভাবে হবে? সরকার কিন্তু বলে দিচ্ছে, সময় দিচ্ছে তোমাদের অনলাইনে ক্লাসে আসার জন্য, ক্লাসগুলা কমপ্লিট করার জন্য। যাই হোক, আমাদের সীমাবদ্ধতা নিয়েই তারপরে এগিয়ে যেতে হবে। ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে করো, ভালোভাবে করো, সুন্দরভাবে করো। আর সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। সামনে শীতের সময়, আমাদের করোনা ভাইরাসের সামনে একটা চলে আসতেছে, যে সেখানে বাড়তে পারে শীতের সময়। কাজে তোমরা সাবধানে থাকবে, সচেতন থাকবে, আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।